সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমরা নতুন সরকারের কাছে জমি জমা ভূমি রিলেটেড কিছু দাবি দাওয়া রাখতে চাই। যেহেতু সম্পত্তি অর্জন করা প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার। কেউ যদি তার টাকা পয়সা থাকে সে সম্পত্তি ক্রয় করতে পারে, দলিল রেজিস্ট্রেশন করতে পারে। এখন একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে নানা প্রকার নিয়ম কানুন আছে, বিভিন্ন প্রকার খরচাপাতি আছে, যেগুলো একজন শিক্ষিত ব্যক্তির পক্ষেও জানা সম্ভব না। আর সেখানেই তৈরি হয় সিন্ডিকেট, আর এর নাম হচ্ছে দলিল লেখক সিন্ডিকেট, দলিল লেখক সমিতি সিন্ডিকেট। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথমে দেখবো একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোন কোন খাতে টাকাগুলো দিতে হয়, আর এর থেকে উত্তরণের ক্ষেত্রে নতুন সরকার কি করতে পারে, আর দলিল রেজিস্ট্রেশন করার খরচটা অবশ্যই অবশ্যই কমানোর প্রয়োজন। তো চলুন আগে আমরা দেখি বর্তমানে বাংলাদেশে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কেমন খরচ হয়। তো বন্ধুরা, আমরা জাস্ট যদি চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বর্তমান পর্যন্ত বাংলাদেশে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বিভিন্ন খাতে টাকা পয়সাগুলো দিতে হয়। তো আমরা প্রথমেই যে জিনিসটা বলে নিব সেটা হচ্ছে এই সমস্ত খাত বাদ দিয়ে জাস্ট একটা অ্যামাউন্ট করার জন্য, যেমন 5%, 6%, 7%, 8%। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এরকম আছে। এত প্রকার আমাদের বিভিন্ন খাতে ব্যাংক ড্রাফট করার কোনো প্রয়োজন হয় না। প্রথমেই ধরেন যে যদি আপনার 1 লাখ টাকার একটা সম্পত্তি হয়, তো রেজিস্ট্রেশন খাত হিসাবে আপনাকে 1% টাকা অর্থাৎ 1,000 টাকা জমা করতে হবে পৃথক একটা পে অর্ডারের মাধ্যমে নির্দিষ্ট নাম্বারে। এরপরে স্টাম্প শুল্ক, আসলে এই স্টাম্প শুল্ক আদায় করে সরকার যে কি করে আমার নিজেরও বুঝে আসে না। 1.5% স্টাম্প শুল্ক আদায় করে 1 লাখ টাকার ক্ষেত্রে 1500 টাকা। স্থানীয় কর, এই আপনার যে ইউনিয়ন আছে, উপজেলা আছে, জেলা সদর আছে, এগুলাও টাকা নিয়ে যে কি করে সেটাও আমাদের বুঝে আসে না। 2 থেকে 3%, মোটামুটি 3,000 টাকা প্রতি লাখে। এই তিনটা হচ্ছে জেনুইন খরচ, যেগুলো একজন সম্পত্তির যিনি ক্রেতা তার দিতে হয়। আর সম্পত্তিটা বিক্রি করে যে টাকা পয়সা লাভ করতেছেন আয় করা আইন অনুযায়ী তার নামেও টাকা জমা করতে হয়, কিন্তু সেই টাকাগুলা যিনি সম্পত্তির ক্রেতা উনি জেনে হোক না জেনে হোক, বাস্তবতার কারণে হোক, তাকেই দিতে হয় টোটাল খরচটা। এক্ষেত্রে উৎস করের ক্ষেত্রে সারা বাংলাদেশে জমিটা কোথায় অবস্থিত, কোন জায়গায় অবস্থিত, তার উপর বিভিন্ন প্রকার ক্যালকুলেশন করে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে হলো 2% উৎস কর আপনাকে দিতে হয়, উপজেলায় হলে 4%। এর বাইরে যদি আমরা দেখি, লম্বা চড়া লিস্ট আছে, যেটা আসলে আমাদের কোনো দরকার হয় না। এটা ছাড়া রিয়েল এস্টেট কোম্পানি হইলে তো আরো এক্সট্রা খরচ হবে, যদি রিয়েল এস্টেট থেকে নেন। ইজারা নিলে সেক্ষেত্রে এক্সট্রা আসবে, রিয়েল এস্টেট কোম্পানি হলেও ভ্যাটও আসবে। তো এই তিনটা আসবে যখন রিয়েল এস্টেট কোম্পানি থাকবে। এর বাইরে জেনুইন খরচ হচ্ছে রেজিস্ট্রেশন খাতে স্ট্যাম্প শুল্ক, স্থানীয় কর এবং উৎস কর। এর পাশাপাশি দলিলের মধ্যে একটা হলফনামা, ই ফি, এন ফি, এনএন ফি, কোর্ট ফি, এই সমস্ত কিছু ভিন্ন ভিন্ন অ্যাড করা হয়। তো এই জন্য একজন শিক্ষিত ব্যক্তির পক্ষেও আসলে এত খাতে কোন খাতে কয় টাকা জমা করবে এটা দলিল লেখক বা যারা প্রতিদিন কাজ করেন এরা ব্যতীত কারো পক্ষে সম্ভব না। তো আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে এই সমস্ত এত খাত আমরা বুঝি না, আপনি সমস্ত কিছু টোটাল করে একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যদি সাব বলা হয় যত টাকা বাজার মূল্য তার আপনি 5% করে নেন, আপনি তার 6% করেন, 10% করেন, তাহলে একজন সাধারণ ব্যক্তির পক্ষে এটা বোঝা সম্ভব হবে যে তার দলিলটার জন্য কত টাকা আসতেছে। এটা নির্দিষ্ট একটা নাম্বারে আপনি জমা করে দেন। জমা করার পরে সরকারের বিভাগ সেটা সেখানে তার কোন খাতে সে কত টাকা বরাদ্দ দিবে, কোন খাতে সে কি করতেছে সেটা করবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলাতে, ইন্ডিয়াতেও একই রকম 6%, 7%, 8% আছে। পুরুষের জন্য এক, মহিলার জন্য এক, পুরুষ মহিলা একসাথে দলিলে থাকলে একরকম, এইরকম তাদের বিভিন্ন প্রকার প্রথা আছে। তাহলে আমরা প্রথমেই যে দাবিটা করতেছি সেটা হচ্ছে এত বিভিন্ন খাতে, এই খাতে এত টাকা, এই খাতের কোড নাম্বার, এইগুলো দিয়ে দলিল লেখকের একটা সিন্ডিকেট তৈরি করতেছেন একজন সাধারণ ব্যক্তির পক্ষে, শিক্ষিত ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব না। যদি সে সেখানে 3-4 বার না যায়, কোনো দলিল লেখকের কাছে না যায়। তো দেখেন দলিলের ফরম্যাট দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে, একজন সাধারণ ব্যক্তি অবশ্যই অবশ্যই যাতে তার দলিলটা সে নিজে সাবমিট করতে পারে, খরচের হিসাবটা স্বাভাবিক করে দেওয়া হোক, 5%, 6%। তো সেক্ষেত্রে তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। গত সরকার যে কাজটা করেছে, একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে উৎস কর্তা দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এর জন্য দেখা যায় যে 1 লাখ টাকার একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে
মোটামুটি 12,000 টাকা লিগ্যাল খরচই আসে যায়। তার মধ্যে দলিল লেখকের চাঁদাবাজি, সমিতির চাঁদাবাজি, সাব রেজিস্ট্রারের ঘুষ বাণিজ্য দিয়ে আমি নিজে যদি বলি, জাস্ট আমার 1.5 শতক সম্পত্তি যেখানে মৌজা ভ্যালু 1 লক্ষ টাকা, সেটা রেজিস্ট্রেশন করতে মোটামুটি 25,000 টাকা খরচ হয়ে গেছে। তো চিন্তা করেন, 1 লাখ টাকার একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে 25,000 টাকা যদি খরচ হয়, তাহলে জমির দাম কেন বাড়বে না? এখন আসি, এই যে যারা সাব রেজিস্ট্রার আছেন, ইনারা কিন্তু সপ্তাহে যতদিন কর্মদিবস থাকে অফিসে বসেন না। আবার কোন সাব রেজিস্ট্রার দেখা যায় নিকটবর্তী সাব রেজিস্ট্রেশন অফিসে কাজ করতে হয় অতি দ্রুত। যেই যেই জায়গায় সাব রেজিস্ট্রার নাই, সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হোক। অতিরিক্ত একজন সাব রেজিস্ট্রার প্রতিটা সাব রেজিস্ট্রি অফিসে থাকুক, যে একজন সাব রেজিস্ট্রার না থাকলে যাতে অন্যজন কাজটা চালিয়ে নিতে পারেন। সকাল 9টায় যখনই সরকারি কর্মঘন্টা শুরু হয়, তখনই তাকে অবশ্যই সাব রেজিস্ট্রারের কার্যালয়ে উপস্থিত হতে হবে, এটা বাধ্যতামূলক করা হোক। তারা 2টা 3টার দিকে বসেন, বসে সেখানে তখন মাছের বাজারের মতো হয়ে যায়, দলিলটা তারা ভালো করে যাচাই করতে পারে না। প্রয়োজনে প্রতিদিন কতটা দলিল রেজিস্ট্রেশন হবে তার একটা সিরিয়াল নাম্বার করা যেতে পারে। মানুষ সর্বপ্রথম যাবে, সে সিরিয়াল নাম্বার এন্ট্রি করবে, টোকেন নিবে, তার দলিলটা সেখানে সাবমিট করবে, এবং সেটা যাচাই বাছাইয়ের পর তাকে জানিয়ে দেওয়া হবে যে পরবর্তী দিন সেটা রেজিস্ট্রেশন হবে। যেমন আমরা নামজারি বা মিউটেশনের ক্ষেত্রে করি। দেখেন, দলিল একটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, অথচ এই ডকুমেন্টটা আমরা দিয়ে সাথে সাথে করে বের হয়ে আসতেছি। সেখানে কোনো যাচাই বাছাই নেই, সেখানে কোনো প্রকার কিছুই নেই, এই জন্যই প্রতারণা হচ্ছে। তো আমরা আশা করব যে এই কাজটা করা হোক, যাতে অতিরিক্ত একজন সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হোক, সাব রেজিস্ট্রারের কার্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক করা হোক, অতিরিক্ত সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হোক। যারা দলিল লিখতে পারেন, যারা শিক্ষিত, তারা যাতে নিজের দলিলটা নিজে সাবমিট করতে পারেন। আর যারা পারেন না, তারা দলিল লেখক থেকে তৈরি করে নেবেন। তো সেক্ষেত্রে দলিল লেখক আর ওই ব্যক্তি কত টাকা নিবে, বা সরকার একটা নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট দিতে পারে, কিন্তু দলিলটা ব্যক্তি নিজেই সাবমিট করবে। তাহলে সমিতির চাঁদা আসবে না। মনে রাখবেন, সমিতির চাঁদা দলিল লেখক নিজে থেকে দিবে। না হলে কয়দিন পর আমরা মাছের বাজারেও সমিতির চাঁদা দেখবো, যে মাছ কিনতে গেলে সমিতির চাঁদা, সবজি কিনতে গেলে সমিতির চাঁদা, এইরকম অবস্থা কিন্তু সৃষ্টি হবে। তো নতুন বাংলাদেশে এইটা আমরা বিলুপ্তিটা চাই চাই চাই। আশা করি যদি আপনারা একমত হন, অবশ্যই ভিডিওটা বারবার শেয়ার করবেন। ভূমি বিষয়ে, জায়গা জমি রিলেটেড, মনে রাখবেন আপনি যত জানার চেষ্টা করবেন তত জানতে পারবেন। আর এই সমস্ত সাব রেজিস্ট্রার যারা আছেন, আমরা বাংলাদেশে গত 5-6 বছর যাবত ভিডিও তৈরি করে যতটুকু তথ্য পেয়েছি, যারা পুরাতন সাব রেজিস্ট্রার আছেন বেশিরভাগই মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে 2 নাম্বারই করতেছে। এদের অনতিবিলম্বে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হোক। এই আইন বিভাগে বাংলাদেশে যারা পড়াশোনা করেন, যারা এলএলবি করেন, এদের জন্য এই সাব রেজিস্ট্রার পদটা ক্যাডার পদ সৃষ্টি করে তাদের জন্য রাখা হোক। কারণ সাধারণ একটা বাংলা, ইতিহাস, দর্শন, ভূগোল থেকে পড়াশোনা করে এসে সে কি বুঝবে সাব রেজিস্ট্রেশন সংস্থা সম্পর্কে, সে কি বুঝবে আইন সম্পর্কে? এই জন্য আমরা আশা করি যে আইন বিভাগ থেকে যদি ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়, তাদের যথাযথ ট্রেনিং করানো হয়, তারা অবশ্যই অবশ্যই যথাযথ আইন মেনে দলিলটা রেজিস্ট্রেশন করবেন। আর দলিল যেহেতু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এটা তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করা কোনোভাবেই কাম্য নয়। এটা পূর্বে সাবমিট করতে হবে, যাচাই বাছাই হবে, তারপরে সেটা রেজিস্ট্রেশন করা যেতে পারে। দলিলটা ব্যক্তি সরাসরি সাবমিট করবে এবং সরকার একটা ফিক্সড রেট দিবে, 5%, 6%, 7%। তাহলে মানুষের ভোগান্তিটা কমবে। পাশাপাশি যেহেতু এখন ডিজিটাল যুগ চলে এসেছে, অতএব যেহেতু সবারই এনআইডি আছে, এনআইডি অনলাইনে যাচাই করা যায়, তাই আমরা চাই অতি দ্রুত দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে যেতে পারি। এটা খুবই সহজ, অতটা জটিল কিন্তু কিছু না। সার্ভারের ক্ষেত্রে বাংলাদেশে কোনো অসুবিধা নাই, সার্ভার ব্যবস্থাও আছে। পাশাপাশি পুরাতন যে সমস্ত দলিল আছে এগুলোও অতি দ্রুত এগুলোকেও অনলাইনে নিয়ে আসা উচিত। তাহলে যত প্রকার দুর্নীতি, প্রতারণা, এগুলো কমে যাবে। সাত কারণের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।